লাগামহীন মূল্যস্ফীতি, টাকার মান কমে যাওয়া, নিরবচ্ছিন্ন জ্বালানি সংকট, বিনিয়োগে অনাস্থা আর এক ডজন ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকি নিয়েই শুরু হয় ২০২৪ সাল। তবে বছরের মাঝামাঝি উল্টে যায় সব হিসাব। রাজনীতির টানাপোড়েনে কঠিন চ্যালেঞ্জে পড়ে অর্থনীতি। সরকার প্রধান পালিয়ে গেলে সেই সংকটের আগুন জ্বলে ওঠে কয়েকশো কারখানায়। বেকার হয় লাখো মানুষ। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলে একে একে অর্থনীতিতে প্রকাশ হয় আওয়ামী লীগ সরকারের ফাঁপা উন্নয়নের বয়ান। রিজার্ভ সংকট, ডলারের বিপরীতে টাকার মান নেমে যাওয়া, দাম বাড়ানোর পরও নিরবচ্ছিন্ন জ্বালানি না পাওয়া সহ নানা সংকট নিয়েই শুরু হয়েছিল নির্বাচনী বছর ২০২৪। টানা ৪ বার আওয়ামী লীগ ক্ষমতায় বসলে আলোচনা শুরু হয় শ্রীলঙ্কার মতো বাংলাদেশও কি দেউলিয়ার পথেই হাঁটবে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সে শঙ্কা আরও জোরালো হয় ডজনখানেক ব্যাংকের দুর্দশার চিত্র সামনে এলে। সে সময় টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টার তীব্র সমালোচনা হলেও সব শঙ্কা উড়িয়ে দেন তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তাহলে কি বাংলাদেশ কি দেউলিয়া হয়ে গেল? না, বাংলাদেশ কোথায় দেউলিয়া? প্রশ্নবিদ্ধ নির্বাচনে সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে তৈরি হয় শঙ্কা, যার প্রভাব পড়ে বিনিয়োগে। অনেকটা শূন্যের কোটায় নামে নতুন বিনিয়োগ, স্থবির হয় অভ্যন্তরীণ বিনিয়োগও। চাপ বাড়তে থাকে অর্থনীতিতে। তার মধ্যেও ৬ই জুন ৭,৯৭,০০০ কোটি টাকার রেকর্ড বাজেট দেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। ২১শে জুন ২ দিনের ভারত সফর করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রিজার্ভ সংকট উত্তরণে বিনিয়োগ আনতে জুলাইয়ের শুরুতে ছুটে যান চীনেও। এরপরই উত্তাল হতে থাকে রাজনীতির মাঠ। কোটা আন্দোলনের রেশ ছড়িয়ে পড়ে সারা দেশে। পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার, যার প্রভাব পড়ে বৈদেশিক বাণিজ্যে। ২ সপ্তাহের বেশি ইন্টারনেট অচলাবস্থায় ক্রেতা হারায় তৈরি পোশাক খাতের অনেক উদ্যোক্তা। কারখানা বন্ধ থাকায় অনিশ্চিত হয়ে পড়ে শ্রমিকের বেতন ভাতা। নাজুক অর্থনৈতিক অবস্থার মধ্যেই আগস্টের শুরুতেই দেশ ছাড়েন অর্থমন্ত্রী। এরপর একে একে দেশ ছাড়েন শীর্ষ ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তি। ৫ই আগস্ট দেশের ইতিহাসে প্রথমবার কোনো সরকার প্রধান পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। চারিদিকে শুরু হয় চরম নৈরাজ্য। বেতন ভাতা সহ নানা বৈষম্যের অভিযোগে ফুঁসে ওঠে শ্রমিকরা। বিশৃঙ্খলার সুযোগ নেয় নাশকতাকারীরা। শিল্প কারখানায় চলে ভাঙচুর, আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি কারখানা। ক্ষমতায় বসেই দক্ষিণাঞ্চলে স্মরণকালের বন্যা মোকাবেলার চ্যালেঞ্জে পড়ে নতুন সরকার। উজানের ঢলে ভেসে যায় ৮ জেলা। ধ্বংস হয়ে যায় পোল্ট্রি খামার, ভেসে যায় মাছের ঘের, ধানক্ষেত, ক্ষতিগ্রস্ত হয় শিল্প কারখানা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সব ছাপিয়ে আবারও সামনে আসে অর্থনীতি। দেশের ইতিহাসে প্রথমবার সরকার পরিবর্তনের পরপর পালিয়ে যান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বেরিয়ে আসে আওয়ামী লীগের লুটপাটের চিত্র। ১৫ বছর ধরে চলা তথ্য সন্ত্রাস বন্ধ হলে জানা যায় প্রকৃত মূল্যস্ফীতি প্রায় ১৪% ঘরে। জিনিসপত্রের দামের লাগাম টানতে সুদহার বাড়ানোর কৌশল নেন গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। সংকট উত্তরণে সরকার আবারও দ্বারস্থ হয় IMF ঋণে। প্রথমে টাকা না ছাপানোর কথা বললেও শেষ পর্যন্ত দুর্বল ব্যাংক বাঁচাতে ২২,০০০ কোটি টাকা ছাপিয়ে যোগান দেয় কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার সংকটে আমদানি বন্ধ হতে বসে জ্বালানির। বছরের শেষ দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উত্তরণ হলে ছন্দে ফিরতে শুরু করে উৎপাদনশীল খাত। পোশাক রপ্তানি বাড়তে শুরু করলে অনেকটাই স্থিতিশীল হয় এ শিল্প। কিন্তু এরই মধ্যেও বন্ধ হয়ে গেছে শতাধিক কারখানা, বেকার হয়ে পড়েন
লক্ষাধিক। রাজনৈতিক পালাবদল আর অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়েই শেষ হচ্ছে বহুল আলোচিত বছর ২০২৪। বছরের শুরুতে ১১১ টাকার ডলার বছর শেষে দাঁড়িয়েছে ১২৮ টাকায়, যে কারণে আবারও চোখ রাঙাচ্ছে বাজার দর। মূল্যস্ফীতি, ঋণের চড়া সুদহার, জ্বালানি সংকট, বিনিয়োগ শূন্যের কোটায় নেমে আসা সহ নাজুক অর্থনৈতিক অবস্থা নিয়েই শেষ হচ্ছে ২০২৪। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।